যদি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি দাবি করেন যে তার এলএলবি ডিগ্রি আছে, আমি জানি না যে তার এলএলবি ডিগ্রিটা ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রির মতো জালি কি না। এক্ষুনি কিন্তু চিফ সেক্রেটারিকে পদ থেকে নির্বাচন কমিশন সরিয়ে দিতে পারে। তো অভিষেক ব্যানার্জি 1 লাখ কেন, উনি 1 কোটি লোক নিয়ে যান না কেন? কিন্তু সেখানে তো প্রশাসন আছে, এই যে নবান্ন অভিযান হলো, তো সেরকম তাদের বিরুদ্ধে যেরকম ব্যবস্থা নিয়েছে ওখানে যারা প্রশাসন আছে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি তখন যখন সিবিআইয়ের তদন্ত চাইতেন তখন রাজ্য সরকারকে অপমান করা হতো না, রাজ্যের পুলিশকে অপমান করা হতো না। কিন্তু এখন কেউ সিবিআই চাইলে রাজ্যে থেকে রাজ্যের পুলিশকে অপমান করা হয়, রাজ্যকে অপমান করা হয়। তো এটা তো অবশ্যই দ্বিচারিতা, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। ধরুন যে 200-250 ভোট পেয়ে জিতছে, তো এই 200-250 ভোটের মধ্যে যদি এই 75টাকে 100টা ভোট এই মৃত লোকেরা ভোট দেয় বা অস্তিত্বহীন লোকেরা ভোট দেয়, তাহলে শাসক দলের পক্ষে এটা কত বড় সুবিধা আপনি বুঝতে পারছেন না। যদি এই নামগুলো বাদ যায় তাহলে এত বড় সুবিধা চলে যাবে। তো তাদের তো উত্তেজিত হওয়ার, ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আমাদের যে বিষ্ণুর অবতার বলে শাস্ত্রে যাদের নাম আছে তাদের মধ্যে রাম আছেন, কৃষ্ণ আছেন, বরাহ আছেন কি না? তো বরাহ তো অবতারের নাম। তো কাউকে যদি তার পুত্র বলা হয় তাহলে তো আমার মনে হয় তাকে সম্মান করা হচ্ছে। আমি এটা কিন্তু বুঝতে পারছি না সত্যিই। আমি যতটুকু শাস্ত্র জানি বরাহ কুর্ম বিষ্ণুর অবতার, রামপুত্র বলা হয় বা কৃষ্ণপুত্র বলা হয়, তো অপমান করা হয় কি না? আমি দুটো কথা বলবো এ ব্যাপারে। প্রথম কথা হচ্ছে যে ভদ্রমহিলারা প্রেস কনফারেন্স করতে এসেছিলেন, সেই প্রেস কনফারেন্সের জন্য ঘরটা মানে হল তো একটা ছিল, সেই হলটা কারা ভাড়া করেছিলেন, টাকা কে দিয়েছিলেন, আমি সেসব প্রশ্ন নিয়ে বলতে পারি, আমি বলবো না। কিন্তু যারা এসেছিলেন তার স্বামী যে পুলিশ অফিসার, তার অনুমতি ছাড়া কি এসেছিলেন? তাহলে প্রেস কনফারেন্সটা কে করাচ্ছিলেন? যে এখানে আমাদের যে পুলিশ অফিসাররা আছেন ওই বৈধভাবে চাকরি পেয়ে চাকরি হারা হয়েছে, সেই আন্দোলনকারীদের হাঁটু ভেঙে দিতে পারেন, চোখে ব্যান্ডেজ করিয়ে দিতে পারেন, কিন্তু শাসক দলের আশ্রয় থাকা অনুব্রত মণ্ডলদের তারা ফোনটাও সিজ করতে পারেন না। এরও তারা বীরপুঙ্গম, তারা একদম পোশাক টোশাক পরে প্রেস কনফারেন্স করতে পারেন। আসলে বোধহয় এবার তারা লজ্জা পেয়েছেন, আগের বার প্রেস কনফারেন্সে যেসব কথা উঠেছে তার জন্য স্ত্রীদের পাঠিয়েছেন। স্ত্রীদের যে অপমান হলো এরপরে তারা কি করবেন আমি জানি না। এর আইনগুলো যদি আপনি ভালোভাবে জেনে নেন তাহলে কি কি হতে পারে বুঝতে আপনার সুবিধা হবে। আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে, 1950 সালেও আছে, 51 সালে আছে, দুটো আছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট। তো এই ভোটার তালিকা তৈরি বা সংশোধনের কথাগুলো 50 সালের অ্যাক্টে বলা আছে। তো সেই অ্যাক্টের 13cc বলে একটা ধারা আছে, সেই ধারায় খুব পরিষ্কার বলা আছে যে যেসব অফিসাররা এই ভোটার তালিকা তৈরি বা সংশোধনের কাজে নিযুক্ত থাকবেন তাদের ধরে নিতে হবে যে ইলেকশন কমিশনে তারা ডেপুটেশনে আছেন এবং তাদের সুপারিনটেন্ডেন্স, কন্ট্রোল এবং ডিসিপ্লিন ইলেকশন কমিশনের। তো তাদেরকে পুরো ক্ষমতা দেওয়া আছে, তাদের সুপারিনটেন্ডেন্ট আছে, কন্ট্রোল আছে, ডিসিপ্লিনও আছে। এখন যে ব্যাপারে 5 তারিখে রাজ্য সরকারের কাছে চিঠি এসেছিল সেটা হচ্ছে এই রকম যে বারুইপুরের একজন ইআরও এবং একজন অ্যাসিস্ট্যান্ট ইআরও এবং ময়নার একজন ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও, এই যে 6 নম্বর ফর্ম আমাদের 50 সালের আইন অনুসারে 1960 সালের রিপ্রেজেন্টেশন অফ ইলেক্টর্স রুলস বলে একটা রুল আছে।
সেই রুলে বিস্তারিতভাবে বলা আছে যে কীভাবে নাম তুলতে হবে, কারো নাম বাদ দিতে হবে। তো সেখানে ওই 1 নম্বর থেকে আরম্ভ করে এই 18-19 পর্যন্ত, এবং এক একটা যেমন 6A আছে তেমনি 6 আছে, এরকম সব ফর্ম আছে। তো এই 6A ফর্মটা হচ্ছে যে কেউ নতুন করে যদি ভোটার তালিকায় নাম তুলতে যায়, যে তার বয়স, ভোটের বয়স হয়ে গেছে, তার নাম তুলতে হবে, অথবা অন্য জায়গায় থেকে এসে সে এই বুথে এসেছে, অতএব তার নাম তুলতে হবে, আবেদন করতে হয়। তো এই যে ফর্ম 6-এ যে আবেদনগুলো জমা পড়েছিল, সেই আবেদনগুলো বিবেচনা করে সেই আবেদন হয় গৃহীত হবে, ভোটার তালিকাতে নাম তোলা হবে, অথবা বাতিল হবে। এই যে গৃহীত হলো না বাতিল হলো, সেই জায়গায় এই ইআরওকে সই করতে হবে, ফর্মেই সেটা বলা আছে তিনি সই করবেন। তো এই 2 জায়গার এই যে 4 জন অফিসার বলা হয়েছে, যাদের মধ্যে ইআরও যে 2 জন আছে তারা WBCS অফিসার, তারা করেছেন কি, যে তাদের যে লগইন আইডি ছিল বা পাসওয়ার্ড ছিল, সেটা অস্থায়ী যারা ডাটা এন্ট্রি অপারেটর আছে তাদেরকে দিয়ে দিয়েছিলেন। এবং সেই ডাটা এন্ট্রি অপারেটর যারা অস্থায়ী কর্মী, যাদের সিদ্ধান্ত নেওয়ার কথা নয়, তারাই সিদ্ধান্ত নিয়ে ভোটার তালিকায় এমন অনেকের নাম তুলে দিয়েছেন যাদের নাম ওঠার কথা নয়। এটা ওই আমি যে অ্যাক্টের কথা বলছি, 50 সালের সে অ্যাক্টের 32 নম্বর ধারা 1 উপধারা খুব পরিষ্কারভাবে বলা আছে যে এরকম অপরাধ করলে যে জেল হবে সেটা অন্ততপক্ষে 3 মাস, এবং সেটা 2 বছর পর্যন্ত হতে পারে, এবং জরিমানা 2 হতে পারে। তো এই ওই আইনের কথা উল্লেখ করে, ফর্মের কথা উল্লেখ করে ইলেকশন কমিশন চিফ সেক্রেটারিকে চিঠি দেন যে এই যে 4 জন সরকারি অফিসার এবং একজন অস্থায়ী কর্মচারী, তাদের বিরুদ্ধে এফআইআর করা হোক, আর এই সরকারি কর্মচারীদের সাসপেন্ড করা হোক। সেটা এখন মুখ্য সচিব করেননি। কেন করেননি সেটা বোঝা খুব সহজ। যদি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি দাবি করেন যে তার LLB ডিগ্রি আছে, আমি জানি না যে তার LLB ডিগ্রিটা ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রির মতো জালি কি না। যদি জালি না হয় তাহলে LLB করা একজন মুখ্যমন্ত্রীর পক্ষে জানা উচিত যে আইন অনুসারে নির্বাচন কমিশনকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি বলছেন যে এখনও নির্বাচন ঘোষণা হয়নি, তারা কি করে এরকম সুপারিশ করতে পারেন। আসলে তিনি জানেন না, এই যে আমি যে বললাম 13cc ধারা আছে, এবং সেখানে আইন খুব পরিষ্কার, এবং সংবিধানে যেখানে বলা আছে 324 নম্বর ধারার 6 নম্বর উপধারায়, সেখানে কিন্তু কোথাও বলা নেই যে নির্বাচন ঘোষণার করার পরই এটা করা যাবে। যে কোনো সময় যদি নির্বাচন কমিশন চায় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাষ্ট্রপতি এবং রাজ্য সরকারি কমিশনদের রাজ্যপাল নির্বাচন কমিশনের অধীনে করে দেবে। কথাটা হচ্ছে শ্যাল, মে নাই, অর্থাৎ রাষ্ট্রপতি বা রাজ্যপাল ইচ্ছে করলে করবে, না করলে করবে না তা নয়, তারা নির্বাচন কমিশন চাইলে করতে বাধ্য। তেমনি ওই 50 সালের যে ওই রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের 29 নম্বর ধারা খুব সম্ভবত এটা বলা আছে যে যদি সিইও চায় তাহলে পঞ্চায়েত বা পৌরসভার কোনো কর্মচারীকে ওই ইআরওর অধীন করে দিতে হবে। এখানেও কথাটা আছে শ্যাল, মানে তারা ইচ্ছে করলে করবে, না হলে করবে না, এটা নাই, মানে চাইলে তারা করতে বাধ্য। অর্থাৎ যারা ইআরওর অধীনে, যে পৌরসভার বা পঞ্চায়েতের কোনো লোক যদি কাজ করে, বা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কোনো লোক যদি কাজ করে, তারা ইলেকশন কমিশনের ডেপুটেশনে কাজ করছে এটা ধরা হবে, এবং তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে পারে। এটা আইন খুব পরিষ্কার। এখন যে মুখ্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিলেন না, ইলেকশন কমিশন চাইলে তার চাকরি নিয়ে তো সমস্যা হতে পারে, তার পদটা চলে যেতে পারে। কী করে আমি বলছি, এই যে 324 ধারা যেটা বলা আছে 6 নম্বর উপধারায়,
ইলেকশন কমিশন বলল যে এই রাজ্যের লোকেরা কথা শুনছে না, রাষ্ট্রপতি শাসন জারি তো করলে তো এগুলো হতেই পারে, না করেও তাহলে আপনি এই রাজ্য সরকারের যে কর্মচারীগুলো আছে রাজ্যকে বললো যে নির্বাচন কমিশনের অধীনে করে দেন। যে অধীনে করে দিল তখন তিনি চিফ সেক্রেটারি থাকবেন কি না নির্বাচন কমিশন? ভোটের সময় আপনারা দেখেন যে চিফ সেক্রেটারি হোক বা হোম সেক্রেটারি হোক, কেএসপি হোক, ওসি হোক, তাদেরকে নির্বাচন কমিশন সরিয়ে দেন। তো তাহলে এক্ষুনি কিন্তু চিফ সেক্রেটারিকে পদ থেকে নির্বাচন কমিশন সরিয়ে দিতে পারে, যদি নির্বাচন কমিশন চাইবে কিনা সেটা তাদের ব্যাপার। এবং এই যদি চিফ সেক্রেটারির বিরুদ্ধে প্রসিডিং শুরু করা হয় তাহলে তার চাকরি নিয়েও টানাটানি হতে পারে, কিন্তু সেটা নির্বাচন কমিশন করবে কিনা সেটা তার ব্যাপার। স্যার, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্যকে দেখা যাচ্ছে যে সবসময় কেন্দ্র যে নির্দেশিকা পাঠাচ্ছে তার অমান্য করাটাই যেন রাজ্যের ধর্ম হয়ে উঠেছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের সবকটাই তো ল্যাম্প পোস্ট আর একটাই মাত্র পোস্ট, সেটা তো আমরা জানি। সেখানে দাঁড়িয়ে আমরা যা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিষয়ে যে কোনো একটা নির্দেশিকা আছে সেটাকে মানা হবে না, আইন মানব না, সুপ্রিম কোর্টের নির্দেশ মানব না, হাইকোর্টের নির্দেশ মানব না, সমস্ত নির্দেশিকাই যদি অমান্য করে চলেন মুখ্যমন্ত্রী, তাহলে সেক্ষেত্রে কি উনি কি একটা পাশাপাশি একটা যৌথভাবে আমাদের কেন্দ্রে একটা সংবিধান চলছে, একটা শাসন চলছে, রাজ্যে আলাদা একটা সংবিধান একটা শাসন চলছে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে না? তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যারা ক্ষমতা আছেন, এই মোদি বা অমিত শাহ, এদের একটা অবৈধ সমঝোতা আছে, অনৈতিক। সেই সমঝোতার ফলে তিনি এগুলো করতে পারছেন এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন যে আগের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জি হেরেছিলেন। যখন তিনি মুখ্যমন্ত্রী হন তখন তিনি এমএলএ ছিলেন না। আমাদের সংবিধানের নিয়ম হচ্ছে যে 6 মাসের মধ্যে যদি এমএলএ না হন তাহলে ওই পদ ছাড়তে হবে। এরকম অবস্থার দিকে যখন যাচ্ছিল তখন এই রাজ্যের মুখ্য সচিব আবার চিঠি লেখেন নির্বাচন কমিশনকে, যদি ভবানীপুরে বাই ইলেকশন এখনই না করানো যায় তাহলে এখানে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। এই ব্যাপারটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। আমার মতামত না বলে হাইকোর্ট কী বলেছে আমি বলি। হাইকোর্ট বলেছে যে মমতা ব্যানার্জি ভবানীপুরে বাই ইলেকশনে দাঁড়াবেন কি না সেটা যতক্ষণ না তিনি ওখানে নমিনেশন দিচ্ছেন ততক্ষণ চিফ সেক্রেটারি জানবেন কী করে? চিফ সেক্রেটারি তো জানার কথা নয়। বা মমতা ব্যানার্জিকেই মুখ্যমন্ত্রী থাকতে হবে রাজ্যে, সেটা সংবিধানের কোথায় লেখা আছে? কোথাও তো লেখানে নেই। তো তাহলে যদি ভবানীপুরে বাই ইলেকশন না করা হয় এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না থাকেন তাহলে সাংবিধানিক সংকট কীভাবে তৈরি হচ্ছে? কিন্তু তিনি এটা বাতিল করেননি কেন? বাতিল করেননি, আমি বলছি আপনারা দেখে নেবেন যে 329 নম্বর ধারার সংবিধানে পরিষ্কার বলা আছে, এটাকে এই জন্য বলা আছে যদি ভোট করানোর ব্যাপারে, এই তালিকা তৈরির ব্যাপারে হোক বা নির্বাচন কেন্দ্র তৈরি করার ব্যাপারে হোক বা কোন দিন ভোট হবে কোন দিন হবে না, কে প্রার্থী হবে না হবে, এ ব্যাপারে হাইকোর্ট প্রতি পদক্ষেপে হস্তক্ষেপ করে তাহলে ভোট করানোই যাবে না, সম্পূর্ণ করা যাবে না। এই জন্যে সংবিধানে ওখানে বলা আছে যে এই ব্যাপারে এক ইলেকশন পিটিশন ছাড়া কোনো কোর্ট কোনো আবেদন এন্টারটেন করতে পারবে না নির্বাচনের ব্যাপারে। অতএব হাইকোর্ট সেই জন্য চিফ জাস্টিসের বেঞ্চে এটা হয়েছিল মামলাটা, তিনি খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে আমরা এখানে হস্তক্ষেপ করছি না, কেউ যদি ইলেকশন পিটিশন দাখিল করেন তাহলে তারা কি সিদ্ধান্ত নেবেন সে ব্যাপারে আমরা কোনো মন্তব্য করছি না। অর্থাৎ এটা খুব একটা ইঙ্গিত ছিল যে ইলেকশন পিটিশন করলে এটা বাতিলও হতে পারে, কিন্তু যে কেউ করেনি পিটিশন বাতিল হয়নি। কিন্তু আমার যে ইলেকশন কমিশনের ব্যাপারে যদি তারা ইচ্ছে করে তবে করতে পারবে বলছে কেন? দেখুন, নির্বাচন কমিশন এই চিফ সেক্রেটারির কথার উল্লেখ করে অন্য জায়গায় যে বাই ইলেকশন বাকি ছিল সেটা বিধানসভায় বা লোকসভায় সব কেন্দ্রের বাদ দিয়ে ভবানীপুরের নির্বাচন ঘোষণা করে দিলেন এবং যে ঘোষণা করলেন সেটা এই চিফ সেক্রেটারি চিঠির উল্লেখ করে।
এটা বেআইনি। কেন বলছি? যে আমি বললাম যে রিপ্রেজেন্টেশন পিপল অ্যাক্ট 50 সালে আছে, 51 সালের আছে। আপনি এই রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের যে 51 সালের, সেটা 151 ধারাটা যদি দেখেন, সেখানে বলা আছে যে এই 6 মাসের মধ্যে বাই ইলেকশন করা যাবে কি না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে। আর নির্বাচন কমিশন ইলেকশনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন চিফ সেক্রেটারির চিঠির উল্লেখ করে। পুরোপুরি আইন বহির্ভূত কাজ। এবং তখন আরও বহির্ভূত কেন বলছি, করোনার জন্য লকডাউন জারি ছিল এবং বন্যা পরিস্থিতি ঘোষিত ছিল। তো এগুলো সত্ত্বেও নির্বাচন কমিশন মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রাখার জন্য যে ভবানীপুরে নির্বাচন ঘোষণা করে দিল, এটা যদি সম্ভব হয় তাহলে আমার মনে হয় না মমতা ব্যানার্জি না চাইলে এই চিফ সেক্রেটারির বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবে। তাহলে বিষয় যেটা, যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হুমকি দিচ্ছেন, রীতিমতো হুমকি দিচ্ছেন যে একজনেরও যদি নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে বড় করে আন্দোলন হবে এবং 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। এটা যদি সত্যি উনি করেন, নির্বাচন কমিশন ঘেরাও করেন, তাহলে কি কেন্দ্র বা নির্বাচন কমিশন ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে? আমাদের দেশে তো আইন আছে, ওনার কথা বলতে কারোর লাইসেন্স লাগে না এবং বেআইনি কথা বললে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সেই জন্য যে যার খুশি বলে দেন। যে আমি বললাম যে মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছেন পুরোপুরি বেআইনি, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই জন্য তারা বলতে পারেন। তো অভিষেক ব্যানার্জি 1 লাখ কেন, উনি 1 কোটি লোক নিয়ে যান না কেন? কিন্তু সেখানে তো প্রশাসন আছে। এই যে নবান্ন অভিযান হলো, তো সেরকম তাদের বিরুদ্ধে যেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে, ওখানে যারা প্রশাসন আছে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তো ওটা নিয়ে বেশি কিছু বলার সুযোগ নেই। এখানে যখন নবান্ন অভিযান হয় তখন পুলিশ যখন সাধারণ মানুষকে মারধর করে, অভয়ার মা বাবার ওপরে হামলা চালায়, তখন সেটা মানে পুলিশ কখনো স্বীকার করে না বা নিজেদের তরফ থেকে স্বীকার করা হয় না। অথচ যখন কেন্দ্রে এই রকমভাবে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে যখন দিল্লি পুলিশ তাদেরকে আটকাতে যায়, তখন তাদের ওপর, মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে ইত্যাদি নিয়ে প্রচুর শোরগোল করা হয়। এটা দ্বিচারিতা নয়? দ্বিচারিতা তো অবশ্যই। ধরুন আমি তখন মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, যে জ্ঞানেশ্বরী কাণ্ড ঘটেছিল, সিবিআই এনকোয়ারির জন্য তিনি বারবার বলছিলেন। তখন চিদম্বরম হোম মিনিস্টার ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য এখানে চিফ মিনিস্টার ছিলেন। উনি বুদ্ধদেব ভট্টাচার্যকে চিঠি লিখলেন, বুদ্ধদেব ভট্টাচার্য বললেন যে আমাদের সিআইডি ভালোভাবে তদন্ত করছেন, সিবিআইয়ের দরকার নাই। উনি করলেন না, কিছুতে হচ্ছিল না। আমি তখন ছিলাম, আমি একটা ধারা বের করে দিলাম যে রেলের জমির উপর যদি কোনো অপরাধ হলে তার জন্য স্টেট গভর্নমেন্টের অনুমতি লাগে না। উনি সঙ্গে সঙ্গে হোম মিনিস্টারকে, প্রাইম মিনিস্টারকে ফোন করে সিবিআই এনকোয়ারির অর্ডার করলেন। তিনি তখন যখন সিবিআইয়ের তদন্ত চাইতেন, তখন রাজ্য সরকারকে অপমান করা হতো না, রাজ্যের পুলিশকে অপমান করা হতো না। কিন্তু এখন কেউ সিবিআই চাইলে রাজ্যে থেকে রাজ্যের পুলিশকে অপমান করা হয়, রাজ্যকে অপমান করা হয়। তো এটা তো অবশ্যই দ্বিচারিতা, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এবং এসআইআর নিয়ে আরেকটা প্রশ্ন করতে চাইবো, যে যদি এসআইআর লাগু হয়, মানে এসআইআর নিয়ে এত ভয় কিসের তৃণমূলের? কারণ এসআইআর তো মানে এমনটা বলছে না যে যারা এখানকার বৈধ ভোটার, ন্যায্য ভোটার, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, কিন্তু সেইটা নিয়ে তৃণমূলের এত কিসের টেনশন? আর যদি লাগু হয় তাহলে কি এটা কোনো গেম চেঞ্জার হয়ে উঠতে পারে তৃণমূলের জন্য? অবশ্যই। আমি আজকেই যে টিভি চ্যানেলে দেখছিলাম একটা বুথে 25 জন মৃত ব্যক্তির নাম আছে, একটা বুথে 1000 লোক থাকার কথা। আর যাদের অস্তিত্ব নাই এরকম লোকের সংখ্যা ধরুন আরও যদি 50 জন থাকে, তো তাহলে 75টা ভোট হয়ে গেল। এই ভোটগুলো তো শাসক দলের গুন্ডা বাহিনী গিয়ে দিয়ে দেয়। তো তাহলে ধরুন যে 1000 ভোটার আছে, সব লোক ভোট দেয় না, আপনারা জানেন। কারোর শারীরিক অসুস্থতা থাকে, কেউ কাজে বাইরে থাকেন, সেখানে ধরুন যে 700 ভোট পড়ে। তো 700 ভোটে সেখানে যদি 4 জন প্রার্থী থাকে, তো তাহলে যে যেতে সে অর্ধেক ভোটও তো পায় না। ধরুন যে 200-250 ভোট পেয়ে জিতছে। তো এই 200-250 ভোটের মধ্যে যদি এই 75টাকে 100টা ভোট
লোকেরা ভোট দেয় বা অস্তিত্বহীন লোকেরা ভোট দেয়, তাহলে শাসক দলের পক্ষে এটা কত বড় সুবিধা আপনি বুঝতে পারছেন না? যদি এই নামগুলো বাদ যায় তাহলে এত বড় সুবিধা তো চলে যাবে। তো তাদের তো উত্তেজিত হওয়ার, ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে। আরেকটা বিষয়, মানে আপনার সঙ্গে এক্ষুনি মানে আপনি বলছিলেন যে আমাদের কলকাতার মিছিলের কথা, তো সেই মিছিলের কথা থেকে নবান্ন অভিযানের কথা এলো এবং নবান্ন অভিযানের বিষয়ে এটা প্রশ্ন করি যে নবান্ন অভিযান যখন আমরা মানে এই যে শেষ যে নবান্ন অভিযান 9 তারিখে হলো, সেখানে দেখা গেল যে পুলিশ একেবারে পার্ক স্ট্রিটের মোড়ে সবাইকে আটকে দিয়েছে এবং সেখানেই একটা পুলিশের সঙ্গে হাতাহাতির পরে অভয়ার মা তিনি ইনজিওর্ড হন, ওনার বাবা ইনজিওর্ড হন এবং তারপরেও তারা এগিয়ে যান নবান্নের দিকে এবং এইদিকে শুভেন্দু অধিকারী এখানে দাঁড়িয়ে পড়েন, প্রচুর সমর্থক নিয়ে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে পড়েন এবং তিনি একটি ভাষণ দিয়েছিলেন যাতে পুলিশ কর্তাকে একটি বিশেষ প্রাণীর বাচ্চা সন্তান হিসেবে উল্লেখ করেছিল, আমি সেই নামটা উল্লেখ করছি না। এবং এর পরেই দেখা গেল যে পুলিশ অফিসারদের যারা স্ত্রীরা আছেন। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আমাদের যে বিষ্ণুর অবতার বলে শাস্ত্রে যাদের নাম আছে তাদের মধ্যে রাম আছেন, কৃষ্ণ আছেন, বরাহ আছেন কি না? তো বরাহ তো অবতারের নাম, তো কাউকে যদি তার পুত্র বলা হয় তাহলে তো আমার মনে হয় তাকে সম্মান করা হচ্ছে। আমি এটা কিন্তু বুঝতে পারছি না সত্যিই। আমি যতটুকু শাস্ত্র জানি, বরাহ কুর্ম বিষ্ণুর অবতার, রামপুত্র বলা হয় বা কৃষ্ণপুত্র বলা হয় তো অপমান করা হয় কি? আমি তো জানি না। কিন্তু পুলিশদের যারা স্ত্রীরা আছেন তারা রীতিমতো প্রেস কনফারেন্স করছেন। মানে আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে পৃথিবীর ইতিহাসে বহু পুলিশ অফিসার বা আমি আমার নিজের পরিবারেও দেখেছি, কারণ আমি নিজেও এরকম একটা পুলিশ পরিবারের মেয়ে, সেখানে আমরা দেখেছি তাদের স্ত্রীরা কোনো দিন এরকম প্রেস কনফারেন্স করতে যান না। কেন তাদের হাজব্যান্ডদেরকে বরাহর মানে পুত্র বলে উল্লেখ করা হলো, এখানে এনারা প্রেস কনফারেন্স করতে বসলেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা রীতিমতো পালালেন, কারণ তারা যখন প্রশ্ন করছেন যখন অভয়াকাণ্ডে একজন সিভিক ভলেন্টিয়ারের নাম জড়িয়েছিল তখন আপনারা প্রেস কনফারেন্স করেননি কেন? কারণ তখন কি আপনাদের মনে হয়নি যে এটা রীতিমতো একটা ভয়ের বিষয়? যখন অনুব্রত আপনাদেরকে এমন সুন্দর সুন্দর মধুর বাণী শোনালো তখন কেন আপনারা প্রেস কনফারেন্স করেননি? এই প্রশ্নগুলোর মুখোমুখি হতেই তারা জায়গা ছেড়ে পালালেন। না, আমি দুটো কথা বলবো এ ব্যাপারে। প্রথম কথা হচ্ছে যে ভদ্রমহিলারা প্রেস কনফারেন্স করতে এসেছিলেন, সেই প্রেস কনফারেন্সের জন্য ঘরটা মানে হল তো একটা ছিল, সেই হলটা কারা ভাড়া করেছিলেন, টাকা কে দিয়েছিলেন, আমি সেসব প্রশ্ন নিয়ে বলতে পারি, আমি বলবো না। কিন্তু যারা এসেছিলেন তার স্বামী যে পুলিশ অফিসার, তার অনুমতি ছাড়া কি এসেছিলেন? তোমার স্বামী অনুমতি দিয়েছিলেন? তার স্বামী যে পুলিশ অফিসার এই যে স্ত্রীকে প্রেস কনফারেন্স করতে পাঠাচ্ছেন, এটাকে পুলিশ মন্ত্রীর প্রত্যক্ষ বা পরোক্ষ অনুমোদন ছাড়া পাঠিয়েছিলেন? তাহলে প্রেস কনফারেন্সটা কে করাচ্ছিলেন? পুলিশ মন্ত্রী। আপনারা অনুব্রত মণ্ডলের কথা বলছেন, তো তার বিরুদ্ধে কি করে তারা প্রেস কনফারেন্স করবে? পুলিশ মন্ত্রী তো তিনি প্রিয়জন। এই তো দেখলেন কদিন আগে সেখানে গিয়ে ওই যে ওসির স্ত্রীকে এবং মাকে যিনি ধর্ষণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, মানে রাজ্যের ডিজিকে তুমি আমি করে কথা বলছিলেন এবং ডিজিকে বলছিলেন যে তুমি একে সরাবে কি না, ডিজিকে বলছিলেন যে দেখো কীরকম মারবো, তাকে নিয়ে এই যে ভাষাগুলো ব্যবহার করেছেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার জন্য তো তাকে নিয়ে আন্দোলন করেছেন। ওখানে যে প্রশাসনিক সভা হয়েছে সেখানে তো তাকে বসিয়েছেন এবং ওখানে যে কোর কমিটির আহ্বায়ক তো তাকেই করেছেন। তো এইসব কথা বলার পর আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তো তাকে পদোন্নতি দিচ্ছেন, তো তার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করাতে মুখ্যমন্ত্রী কি পুলিশ অফিসারদের নির্দেশ দেবে না? পুলিশ অফিসাররা তাদের স্ত্রীদের পাঠাতে পারবে? তো আপনারা যে প্রশ্ন করছেন, আপনারা তো না বুঝে প্রশ্ন করছেন, বুঝলে এই প্রশ্ন করতেই পারেন না। কিন্তু আপনি দীর্ঘদিন এই মানে পুলিশের উর্দি গায়ে পড়েছেন এবং আমরা জানি সাধারণভাবে যে পুলিশ মানেই হচ্ছেন তারা রক্ষক এবং তারা যোদ্ধা, এরকমই আমাদের মধ্যে একটা কনসেপ্ট রয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে যে এই পুলিশ কর্মীরা যারা দিন রাত নাইট ডিউটি করছেন বা এমনি অন্য সময় ডিউটি করছেন বা গুলির সামনে দাঁড়াচ্ছেন, গুলির লড়াই লড়ছেন, এরকম আমরা দেখে অভ্যস্ত, শুনে অভ্যস্ত, এরকম বীরগাথা পুলিশের, এবং কলকাতা পুলিশের এই বীরগাথা অনেক দিনের পুরনো। তো সেখানে দাঁড়িয়ে আজকে
আজকে এমন পরিস্থিতি হচ্ছে যে পুলিশদেরকে প্রোটেকশনের জন্য নিজেদের স্ত্রীদের আঁচলের পেছনে লুকোতে হচ্ছে এবং স্ত্রীরা প্রেস কনফারেন্স করে নিজেদের স্বামীদের বাঁচাবার চেষ্টা করছেন, এবং এটা প্রায় আপনি যেটা বলছেন অ্যাকর্ডিং টু ইউ যে পরোক্ষ মদতে, এবং সেই পরোক্ষ মদতটা দিচ্ছেন কে? রাজ্যের পুলিশ মন্ত্রী। না, এই পুলিশ মন্ত্রী যখন ওই মিলন মেলা প্রাঙ্গণকে কোনো অফিসারকে চড় মারতে চাইছেন, উনি তো কোনো পুলিশ অফিসার, তো ওনার বাড়ির চাকর নন। যদি কোনো অন্যায় করেন তিনি তার বিরুদ্ধে প্রসিডিং করতে পারেন, তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবেন, চড় মারতে তো পারেন না। তখন কি এই মহিলারা কোনো প্রতিবাদ করেছিলেন? করেননি তো। আপনি আরজিকর কাণ্ডের কথা বললেন, কিন্তু যখন শাসক দলের লোকেরা পুলিশকে পেটাতে এসছে এবং পুলিশের লোকেরা টেবিলের তলায় লুকিয়েছেন, তখন কি এই মহিলারা কোনো প্রতিবাদ করেছিলেন? তো করেননি, কারণ তখন পুলিশ মন্ত্রী চাননি। এখন পুলিশ মন্ত্রী চেয়েছেন, তাদের স্বামীরা বাধ্য হয়েছেন স্ত্রীদের পাঠাতে, তারা এসে প্রেস কনফারেন্স করেছে। কিন্তু দেখুন তাদের দুরবস্থাটা, যখন অনুব্রত মণ্ডল বা অন্য কিছু প্রশ্ন তাদেরকে করেছে, মানে প্রেস কনফারেন্স ছেড়ে তারা পালিয়ে যাচ্ছেন, তো সেই মহিলাদের তো একদম দারুণভাবে অপমানিত করা হলো। এটা তার স্বামীরা করলেন এবং স্বামীরা পুলিশ মন্ত্রীর কথাই করলেন। পুলিশকে ঘুরিয়ে, মানে আজকে সারা পৃথিবীর সামনে বা এতদিন পর্যন্ত যেটা লুকোছাপা ছিল, ওপেন সিক্রেট ছিল, সেটা এখন মানে এখন পরিষ্কার হয়ে গেল যে পুলিশকে তৃণমূল নিজেদের চাটুকারে পরিণত করতে চায়। আপনি অনুব্রত মণ্ডলের ব্যাপারটাই দেখুন না, উনি ওসি স্ত্রী বা মা সম্পর্কে নয়, রাজ্যের ডিজি সম্পর্কে তো বলেছেন। তো তিনি যদি ডিজিকে ফোন করেন, মানে যখন ওসিকে শাসাচ্ছেন, তাহলেও তদন্ত হওয়া উচিত। আর যদি ফোন না করে তার নাম করে বলেন, তাহলেও তদন্ত হওয়া উচিত। আমি ছেড়ে দিলাম, অনুব্রত মণ্ডলের ফোনটা পুলিশকে সিজ করতে পেরেছে। তো তাহলে আপনি যে আজকে প্রমাণ হলো বলছেন, সেটা তো অনেক কাল আগে প্রমাণিত হয়েছে যে এখানে আমাদের যে পুলিশ অফিসাররা আছেন, ওই বৈধভাবে চাকরি পেয়ে চাকরি হারা হয়েছে, সেই আন্দোলনকারীদের হাঁটু ভেঙে দিতে পারেন, চোখে ব্যান্ডেজ করিয়ে দিতে পারেন। কিন্তু শাসক দলের আশ্রয় থাকা অনুব্রত মণ্ডলদের তারা ফোনটাও সিজ করতে পারেন না। এরও তারা বীরপুঙ্গম, তারা একদম পোশাক টোশাক পরে প্রেস কনফারেন্স করতে পারেন। আসলে বোধহয় এবার তারা লজ্জা পেয়েছেন, আগের বার প্রেস কনফারেন্সে যেসব কথা উঠেছে তার জন্য স্ত্রীদের পাঠিয়েছেন। স্ত্রীদের যে অপমান হলো, এরপরে তারা কি করবেন আমি জানি না। স্যার, আপনি যে দুটো বললেন যে বৈধ চাকরি প্রার্থীদের হাঁটু ভেঙে দিতে পারেন, চোখ কানা করে দিতে পারেন, এর সঙ্গে আমি আরও দুটো জিনিস অ্যাড করব। নবান্ন অভিযানে যা যা হয়েছে তার মধ্যে একটি হলো একটি সন্তানহারা মা এবং সন্তানহারা বাবা, তারা মেয়ের মানে জন্য বিচার চেয়ে নবান্নে যাচ্ছেন, তাদেরকে মেরে মাথায় মানে সোয়েলিং হয়ে গেছে, মাথা ফুলে গেছে মেয়েটির মার, তার এই অবস্থাও করতে পারেন। এবং বুট দিয়ে নিজেদের দেশের রাষ্ট্রধ্বজ, জাতীয় পতাকা, তাকে মারাতেও পারেন, এবং তার সম্পূর্ণ প্রমাণ প্রত্যেকটা মিডিয়ার কাছে, মিডিয়ার ক্যামেরায়, মিডিয়ার হার্ড ড্রাইভে রয়েছে। এবং তারপরে যখন তাদেরকে এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা এই কাজটা করে অ্যাপোলজি কেন চাইলেন না, তারা বলছেন এরকম কোনো ঘটনা ঘটেইনি, আমরা জানিই না। না দেখুন, আপনি তো দুটো ব্যাপার জানতে চাইছেন। জাতীয় পতাকার ব্যাপারটা আমাদের সকলের একে শ্রদ্ধা করা উচিত, এবং শ্রদ্ধা না করলে কি সাজা হবে, এটা আমাদের এর জন্য আলাদা একটা আইনও আছে আমাদের দেশে। কিন্তু সেটা যদি পুলিশের লোকেরা জেনে শুনে করে তাহলে হবে। কিন্তু এমন যদি হয় যে পতাকাটা কেউ ইচ্ছে করে তাদের পায়ের নিচে ফেলে দিয়েছে যখন তারা ডিউটি করছে, তারা মানে অনিচ্ছাকৃতভাবে তাদের পায়ের তলায় এটা চলে এসছে, তাহলে আমার মনে হয় তাদের অপরাধী বলা যায় না। কিন্তু তাদের পায়ের নিচে যে এসেছে সেইটার জন্যে তারা দুঃখ প্রকাশ করতেই পারেন, আমি হলে তো তাই করতাম। আর দ্বিতীয় ব্যাপারটা, আপনারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কষ্টটা একবারও দেখছেন না। মহিলা ডাক্তার ওখানে আরজি করে যে দুর্নীতি ছিল এবং সেই দুর্নীতির টাকা কতদূর পর্যন্ত যেত সেটা আপনাদের অজানা থাকার কথা নয়। তো সেইটাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলেই তো মেয়েটাকে খুন করা হয়েছে, এবং মেয়ে বলে তাকে ধর্ষণ করা হয়েছে যে আতঙ্ক সৃষ্টি করার জন্য, যাতে আর কেউ তাদের ওখানে যে অপরাধ চলছিল তার বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে। তারপরে মুখ্যমন্ত্রী রাত 2টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে
তারপরে প্রিন্সিপালদের সঙ্গে কথা বলে ধর্ষণ এবং খুনের ঘটনাটা চাপা দিতে চেয়েছিলেন। কিন্তু দেখুন, এই যে মা বাবা, তার জুনিয়র ডাক্তাররা হাইকোর্টে মামলা করলেন। আরে কলকাতা পুলিশের লোকেরা ধামাচাপা দিচ্ছিলেন, সিবিআইকে মামলা দিয়ে দেওয়া হলো। তিনি সিবিআইকেও সে দিল্লিতে যার তার লোকজন আছে তাদেরকে দিয়ে যেভাবেই হোক এমন ব্যবস্থা করলেন যাতে সিবিআই, আপনারা বলছেন যে কিছু করতে পারলো না, আমি মনে করি সিবিআই কিছু করলো না। কেন বলছি? দেখুন, সিবিআই আমাদের দেশের সবথেকে নামকরা তদন্তকারী সংস্থা। তারা যদি কোনো প্রমাণ না পেয়ে থাকে, আমি দুর্নীতির কেসে বলছি না, এই অভয়ার ধর্ষণ এবং খুনের মামলায়, তাহলে কলেজের প্রিন্সিপাল এবং থানার ওসিকে গ্রেপ্তার কেন করলেন? আর যদি প্রমাণ পেয়ে থাকেন তাহলে নির্দিষ্ট সময়ে তাদের বিরুদ্ধে চার্জশিট কেন দিলেন না? তাদের কাছে কোনো উত্তর থাকবে না। অতএব তারা যে করতে পারেননি তা নয়, তারা করেননি। আমি আর একটা বলছি, এই যে মেডিকেল কলেজের উপরের তলায় একটা ঘরের কথা এসেছিল, সেখানে লোকেরা জানিয়েছিল যেখানে কিছু প্রমাণ পাওয়া যেতে পারে। তারা বলেছিলেন যে ঘরটা আপনার বন্ধ করে রাখুন, তারা নিজে গিয়ে বন্ধ করেনি। তারপরে যখন ঘরটা খোলার কথা বলা হলো, বলে আমরা তো বন্ধ করিনি, আমরা খুলবো না, লোকেরা খুলে নিল। আমি মনে হচ্ছে সেখানে কিছু পাওয়া যেত না, আমি ধরে নিচ্ছি। কিন্তু সিবিআই লোকদের সেখানে গিয়ে পাওয়া যায় কিনা দেখতে আপত্তিটা কোথায় ছিল? সিবিআই কেন দেখেনি? এই যে কতগুলো ব্যাপার, কলকাতা পুলিশের একজন ডিসি তার বাবার কাছে টাকা নিয়ে চলে গেলেন ঘুষ দিতে। কেন? পুলিশের লোকেরা এবং পার্টির লোকেরা মিলে শ্মশান ঘাটে আগের মরাগুলো রেখে এই মৃতদেহটাকে পুড়িয়ে দিল। কেন? যে মার্ডার কেসের এবং রেপ কেসের ময়নাতদন্ত সূর্যাস্তের পর সাধারণত হয় না, রাত্রিবেলায় রক্তগঙ্গা বয়ে দেখার হুমকি দিয়ে করানো হলো। কেন? কেন একজন ডিসি প্রেস কনফারেন্স করে প্রতিদিন মিথ্যে কথা বলে চললেন? যেমন আমি উদাহরণ দিচ্ছি, বলে এই যে দেখছেন এটা আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, অথচ তিনি হচ্ছেন পিজি হাসপাতালের একজন পিজিটি। পুলিশ কমিশনার গিয়ে মেডিকেল কলেজে বললেন যে যা কিছু হয়েছে আন্ডার মাই কমান্ড। তাহলে 14 তারিখে গুন্ডা বদমাশরা যখন এখানে ভাঙচুর করলো, পুলিশ যে সেটা ঠেকাতে পারলো না, তার মানে তার কমান্ড ছিল যাতে পুলিশের লোকেরা না ঠেকাতে পারে। কমান্ড যদি থাকে, নবান্ন অভিযান দেখলেন যে তারা ঠেকাতে পারে, তো তাহলে সেগুলো নিয়ে তদন্ত কেন হলো না? এই ঘটনাটা তদন্ত কিন্তু কলকাতা পুলিশ করছে। এই যে 14 তারিখে যে ভাঙচুর হয়েছিল, এখনও কেন তদন্ত কী পাওয়া গেছে জানা যাচ্ছে না। অতএব দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এই অপরাধটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, তার লোকজন সবাইকে লাগিয়েছিলেন। তারপরে এই মা বাবার জন্যই এতদিন ধরে 1 বছর পরেও আবার মিছিল হচ্ছে। তো এটা তো ক্ষমতায় থাকা কোনো ব্যক্তির পক্ষে বিরক্তির কারণ হতেই পারে। আপনি অনেকগুলো কেনর প্রশ্ন তুলেন, অত্যন্ত ভ্যালিড, এবং তার সঙ্গে আমি আরও কয়েকটা কেনর প্রশ্ন তুলি। যেই কেনগুলো তুলছেন তার মা বাবা, অভয়ার মা বাবা, তারা বলছে যে সেদিনকে রাত্রে যে সমস্ত পিজিটিরা বা সহপাঠীরা অভয়ার সঙ্গে ছিল তাদেরকে ডেকে কেন কথা বলা হলো না, মানে সেটা কেন করলো না সিবিআই? ঘটনার পুনর্নির্মাণ করবার চেষ্টা কেন করলো না সিবিআই? এবং এই রকম আরও অনেকগুলো কেন নিয়ে কিন্তু অভয়ার মা বাবা মানে এই সিবিআইয়ের দফতরে গিয়েছিলেন দিল্লিতে, এবং তারা বলছেন যে আমরা এই যে তদন্ত আছে সেটা আমরা ছেড়ে দিতে চাই, আমরা আর এই তদন্তের মধ্যে থাকতেই চাই না। অভয়ার মা বাবাকে এই কথা তারা বলেছেন। এবং তার সঙ্গে আপনি এই কেনগুলো প্রশ্ন করলেন, একটা স্বাভাবিক প্রশ্ন আসে যে যাতে এই তদন্তটা সম্পূর্ণ ধামাচাপা পড়ে যায়, যাতে সিবিআই মানে যে দোষের ভাগই তো হবেই, কিন্তু যাতে তাতে খানিকটা তাদেরকে এগিয়ে দেওয়া যায়, যে যাতে তারা কিছু না পায়, তার জন্যই কি এই যে ফরেন্সিক ডাক্তারদের উপস্থিতি, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের উপস্থিতি এই সিবিআইকে দেওয়ার আগে, এর জন্যই কি এই সমস্ত উপস্থিতি ছিল, যাতে পরিষ্কার করে দেওয়া যায় জায়গাটাকে একেবারে, যেখান থেকে কোনো কিছুই পাওয়া যাবে না? দেখুন, আমি তার বাবা মা যে কথাগুলো বলছেন সেগুলো যুক্তিসঙ্গত। দ্বিতীয়ত, প্রথমে প্রমাণগুলো লোপ করে দেওয়ার পর
তদন্তটা চালানো শক্ত ছিল, সেটাও মানছি, কিন্তু তারপরেও কিছু করার ছিল না, এটা মানছি না। সিবিআই করেনি এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার পুলিশ মন্ত্রীকে বাঁচানোর জন্য। তো আরেকটা বিষয় যেটা যে মানে আমি এটা ইন জেনারেল আপনার কাছ থেকে জানতে চাইছি যে আজকে পুলিশের যে অবস্থা, মানে আজকে পুলিশ প্রায় স্যান্ডউইচের মতো হয়ে গেছে, যে একদিকে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানে প্রশাসনের চাপ, অন্যদিকে সাধারণ জনতার চাপ, মানে একটা এত প্রচণ্ড চাপের মধ্যে পুলিশকে থাকতে হচ্ছে, সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। আপনি যখন পুলিশ কর্তা হিসেবে দায়িত্ব সামলে এসেছেন, তখনও কি পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর ছিল? দেখুন, কেউ যদি চাপ না নেয় তাহলে রাজনৈতিক দলের নেতারা, মন্ত্রীরা তাকে ভালো পোস্টিং না দিতে পারেন, কিন্তু তার উপর চাপ দেওয়ার সাহসই করেন না। আমাকে কোনো রাজনৈতিক নেতা চাপ দেওয়ার কোনো দিন সাহস করেনি, কিন্তু অন্য অপশনে চাপ দেওয়ার সাহস করছে কেন? আমি একটা উদাহরণ দিয়ে বলছি। এখন আমাদের রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে কে আছেন? তার বিরুদ্ধে অভিযোগ কী? যে তিনি যখন ওই চিটফান্ড মামলা তদন্ত করছিলেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এরকম লোকদের বিরুদ্ধে যে প্রমাণগুলো ছিল, যে একটা লাল ডায়েরির কথাও সেই প্রসঙ্গে এসেছে, সেখানে যে তাকে কবে কত টাকা দেওয়া হয়েছিল সেগুলো লেখা ছিল, সেগুলো কেস ফাইল থেকে সরিয়ে দিয়েছিলেন। সেটা এখন তার কাছে রেখেছেন বলেই আমার ধারণা, কারণ এই প্রমাণগুলো অত সহজে যারা অসৎ অফিসার হন নষ্ট করেন না। তাহলে যে নেতাদের বিরুদ্ধে প্রমাণগুলো, সেই নেতারা তখন আর কথা শুনবেন না, এবং এরা এরকম রেখে দেয় বলেই তাদেরকে সন্তুষ্ট রাখতে হয় রাজনৈতিক নেতাদের। তো ধরুন, তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তার বাড়িতে পৌঁছেছিল, আমরা জানি না তাকে গ্রেপ্তার করার জন্য না জিজ্ঞাসাবাদ করার জন্যে, কিন্তু তখন কি হলো, যে কলকাতা পুলিশের লোকেরা সেই তদন্তকারী সংস্থার লোকদেরকে জোর করে গাড়িতে তুলে নিয়ে থানায় চলে গেলেন, এবং মুখ্যমন্ত্রী চলে আসলেন বাড়িতে। তারপর ইউনিফর্ম পরা পুলিশ অফিসারদের নিয়ে এসপ্ল্যানেডে ধর্নায় বসে গেলেন, এবং তারপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করবে বলে একজন সার্ভিং আইপিএস অফিসার ফেরার হয়ে গেলেন। তাকে অফিসে পাওয়া গেল না, তাকে বাড়িতে পাওয়া গেল না। মানে আপনি চোর, ডাকাত, মার্ডারারদের ফেরার হয়ে যাওয়ার কথা শুনেছেন, সার্ভিং আইপিএস অফিসারকে ফেরার হতে দেখেছেন? এই ফেরার হওয়া অফিসার এখন রাজ্যের ডিজি পুলিশ।